সবাইকে বিএনপির সহযোগী এক কাতারে ফেলছেন কেন? মান্না ভাই ইন্ডিভিজুয়াল একটা দলের নেতা, এটা বিএনপির সহযোগী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কোনো কোনো ক্ষেত্রে গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে যেখানে মত মিলবে সেই অনুসারে মত দিচ্ছেন। সিপিবি কি বিএনপির সহযোগী? না, নিশ্চয়ই না। তাহলে সহযোগী কথাটা দিয়ে এটা এই ব্র্যাকেট বন্দি করা ঠিক হবে না। অনেক দল নির্বাচন চাচ্ছে, একটি দল না শুধু। বিএনপি বড় দল বলে হয়তো প্রধান উপদেষ্টা এখন তিনটা দলের বাইরে অন্য দলগুলোকে ওনার ভাষায় মনে হচ্ছে হয়তো রাজনৈতিক দল বলে ওইভাবে মাথায় নেন না। তার ভাষায় বিএনপি আর দুইটা নিবন্ধনহীন এখনও দুইটা দল, তার বাইরে হয়তো তিনি তার ভাবনাই নেন না যে এরা রাজনৈতিক দল, তা না হলে এই কথা বলতে পারতেন না। আর কবি হাসান হাফিজ ভাই বললেন তো হানিমুন পিরিয়ড পার হয়েছে। হানিমুন পিরিয়ড না, শুধু 10 মাস আগে বিয়ে হওয়া অনেক মেয়ে হয়তো এই 10 মাসের মধ্যে মা হয়ে গেছে। আর এরাই 10 মাসে কি প্রসব করলো? কিছু সংস্কার বহু আগে থেকে মান্নাবাইয়ের সঙ্গে অন্যান্য প্রোগ্রামে, সেমিনারে তার কথা শুনেছি, আমরা শেয়ার করেছি। অনেকবার আলোচনাটা এরকম ছিল যে যেই সব সংস্কারের সব দলের কমন চাওয়া, সম্মতি আছে, সেগুলো তো প্যারালাল শুরু করতে পারতো। সেই সংস্কার সরকার শুরু করেনি কেন? তারা সংস্কারের নাম করে এই যে সময় ক্ষেপণের যে প্রক্রিয়া, সেটা তো ইতিমধ্যে এক্সপোজড হয়ে গেছে। এবং এক্সপোজড হয়ে গেছে বলে জুলাই গণ অভ্যুত্থানের পরে অগাস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন আমাদের সকলের কাছে, গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির কাছে উনি ছিলেন হিরো, স্বপ্নের মানুষ, যে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণ তার হাত দিয়ে হবে এবং তিনি স্মরণীয় হয়ে থাকবেন। 10 মাসের মাথায় এসে তার কিছু সহকর্মীর কথা, আচরণ, কাজ, ভূমিকা সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা কন্ট্রোল করতে নিষ্ক্রিয়তা অথবা অনীহা, যে কারণেই হোক, তার দায়টা গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর পড়ছে। এবং তার সঙ্গে বড় রাজনৈতিক শক্তির সঙ্গে যে একটা মনস্তাত্ত্বিক দূরত্বটা আস্তে আস্তে যে বৈরিতার দিকে যাচ্ছে, এটা কিন্তু ইতিমধ্যে খানিকটা স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপির সমাবেশে বিএনপির সিনিয়র নেতা এবং নীতি নির্ধারকদের যে বক্তব্যের যে ভাষা ইতিমধ্যে বের হওয়া শুরু হয়েছে, তাতে এটা স্পষ্ট যে ডিসেম্বরের মধ্যে যদি এই সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে এখনই আলোচনা শুরু না করে, রোডম্যাপের দিকে না গায় এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে এই দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি এবং তাদের চাওয়ার সঙ্গে গণতন্ত্র এবং নির্বাচন প্রশ্নে যাদের চাওয়া মিলে, সে আরও অনেক রাজনৈতিক দল, তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার যে চাপের মুখে পড়বেন, এই চাপ উতরে যেতে কি এই সরকার সক্ষম? এখনও বাংলাদেশে প্রশাসন, পুলিশ, বিভিন্ন বাহিনী, বিচার বিভাগ সহ সব জায়গায় ফ্যাসিবাদের তাদের যে সহায়ক শক্তি, তারা কিন্তু আছে। দ্বিতীয় হলো গিয়ে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ পরাজিত এবং পলাতক হলেও তাদের নেতাকর্মীরা কিন্তু এদেশে এখন আছে, হয়তো আওয়াজ তুলছে না, কিন্তু আওয়াজ তোলার মতো পরিবেশ পেলে তারাও আওয়াজ তুলবে। ইন্ডিয়া এতদিন আওয়াজ তুলেনি, আজকে বলছে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায়। তারাই নির্বাচন চাওয়ার কে? 16 বছর তো তারা বাংলাদেশে গণতন্ত্র চায়নি, বাংলাদেশে ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছে, ভোটের অধিকার চায়নি। আজকে এই সুর দিচ্ছে কেন? কারণ দেখছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে এবং সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, সেই সুযোগে তারা এ কথা বলছে। তাদের কথা আমরা মোটেও পাত্তা দিতে চাই না, কিন্তু এই সুযোগটা নিবি। ইন্ডিয়া যেমন নিচ্ছে, বাংলাদেশে পতিত ফ্যাসিবাদের যে নেতা কর্মী যারা আছে তারাও সুযোগ মতো নিবে। প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন বাহিনী, বিচার বিভাগের সবাই তখন এই সুযোগটা নিবে। সেই সুযোগে বিএনপির মতো বড় রাজনৈতিক শক্তি সহ অন্য যারা নির্বাচন চায়, তারা যদি এই সরকারকে অসহযোগিতা করা শুরু করে এবং সেই সুযোগটা যদি পরাজিত ফ্যাসিবাদ এবং তাদের অনুগামীরা যদি গ্রহণ করে, তাহলে ডক্টর ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো শক্তি সামর্থ্য আছে বাংলাদেশের এই অরাজকতা বা যদি গৃহযুদ্ধের দিকেও যায়, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, সেটা কন্ট্রোল করবার?
তাহলে তার সরকার যদি সেটা কন্ট্রোলে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র ব্যাহত হবে, বাংলাদেশের তৃতীয় শক্তির উত্থান হতে পারে, বাংলাদেশকে নিয়ে শক্তি যারা খেলে তাদের খেলার মাঠটা প্রশস্ত হতে পারে। তাহলে তার দায়টা কে নিবে? ডক্টর মোহাম্মদ ইউনূস 6 মাস বেশি থাকলে কি এমন অর্জন করবেন, দেশকে কি একেবারে সোনায় সোনায় ভরে দিবেন, দেশের কি সংস্কার করবেন যা দ্বারা বিরাট উন্নতি করবে? যদি এই রাজনৈতিক শক্তি ওই সংস্কারকে গ্রহণ না করে, সমঝোতার ভিত্তিতে না হয়, তাহলে ওনারা চাপিয়ে দেওয়া সংস্কার সেটা তো ওনারা চলে যাবেন, যারা আসবে আবার 2/3 মেজরিটি কিংবা অন্যদের সহযোগিতায় চেঞ্জ করে ফেলবে। কি করবে তখন এই সংস্কার দিয়ে? মানুষের কি উপকার হবে, দেশের কি উপকার হবে? মাঝখান থেকে গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে। ফলে ওনাদের মূল সমস্যাটা হচ্ছে কমিউনিকেশন, মূল সমস্যাটা হচ্ছে সমালোচনা গ্রহণ করতে না পারা। রাজনীতিবিদদের অনেক দোষ থাকলেও কিন্তু একটা গুণ আছে, তারা সমালোচনা সহ্য করে করে রাজনীতি করে করে বড় হয়। সমালোচনা করতে সহ্য করতে শিখেন। গায়ের চামড়াটা ওনাদের মতো এত ইয়ে না, মানে অনিয়ন স্কিন না, এত পাতলা না যে একটু সমালোচনা করলেই গায়ে ফোসকা পড়বে, সঙ্গে সঙ্গে ফোস করে পাল্টা একটা কথা বলে ফেলবেন যে একটা দল ছাড়া কেউ নির্বাচন চায় না। অথবা তার আশেপাশের উপদেষ্টারা মাঝে মাঝে যেই ভাষায় কথা বলা শুরু করছেন রাজনীতিবিদদের হেয় করে, এইটা উচিত হচ্ছে না। দূরত্ব কমাতে হবে, ডায়ালগ করতে হবে। নির্বাচন এবং সংস্কার বিচার এই কয়টা প্রশ্নে এই রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে তারা সসম্মানে বিদায় নিতে পারবে, দেশের গণতান্ত্রিক যাত্রাটা অব্যাহত থাকবে, দেশের জন্য ভালো হবে।